আজকের এই আলোচনা চক্রে সকলকে স্বাগত জানাই। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই ব্রিক পরিবারের সদস্য মাননীয় ডক্টর শিবনাথ সর্দার মহাশয়কে। আর বিশেষত আমি স্বাগত জানাই আজকের এই পুরো আলোচনার যিনি কেন্দ্রবিন্দু বক্তা মাননীয় শ্রী তাপস খাড়া মহাশয়কে, যিনি আইআইটি বোম্বেতে গবেষণারত আছেন এবং যিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, যার বর্তমান নাম RKMVERI রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, তার প্রাক্তন ছাত্র। তিনি ব্যাকরণ নিয়ে পড়াশুনো করেছেন, তিনি যুবক বিদ্বান, এবং আমরা তাকে আমাদের রিক পরিবারের এই আলোচনায় পেয়েছি। তাকে আমরা বিশেষ করে স্বাগত জানাই। আর এই আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে যে সকল সংস্কৃত প্রেমী শোধার্থী গবেষণা করছেন যারা, বা মাননীয় অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই। এই রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিক নলেজ, আমরা এই প্রতিষ্ঠানে সবসময় চেষ্টা করি সংস্কৃত শাস্ত্রের প্রচার এবং প্রসারের। আপনারা অবহিত আছেন আমরা 4টে স্তরে কাজ করি। মূলত আমরা পারম্পরিক পদ্ধতিতে সংস্কৃত শাস্ত্রের অধ্যয়ন করি, সংস্কৃত ভাষার প্রচার এবং প্রসার করি, গীতা চণ্ডী ইত্যাদি পাঠ দানের মাধ্যমে বা মর্নিং প্রেয়ারের মাধ্যমে আমরা সাধারণ গৃহস্থালিতে সংস্কৃতকে প্রবেশ করানোর প্রচেষ্টা করি। যতগুলো বাড়ি সংস্কৃতাইজড হবে তত বেশি সংস্কৃতের ছাত্র সংস্কৃত পড়তে উৎসাহী হবে। আর সবকিছুর শেষে একটা বৃত্তির ব্যবস্থা খুব প্রয়োজন হয়ে পড়ে। তাই ছাত্রছাত্রীদের আমরা চাকরির জন্য কোনো রকম অর্থ বিনিময় ছাড়াই সেবা ভাব নিয়ে তাদেরকে আমরা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুত করাই। তো আমাদের এই কর্মযজ্ঞ বহুদিন ধরে চলছে। বর্তমানে আমরা চেষ্টা করছি যে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা আছেন বা ছাত্রছাত্রীরা আছেন, তারা যাতে এই সংস্কৃত জগৎ সম্পর্কে একটা পরিষ্কার এবং বিস্তৃত ধারণা লাভ করতে পারেন। তার জন্য বিদেশে সংস্কৃতের গবেষণার কিরকম সুযোগ আছে এই নিয়ে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে হাইয়ার এডুকেশন, উচ্চশিক্ষাতে আমরা সংস্কৃতের কেমন সুযোগ পাবো, এবং একটা অত্যন্ত একেবারে আনএক্সপ্লোরড এরিয়া যে আইআইটিস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই আইআইটি গুলোতে সংস্কৃতের, আপনারা হয়তো অনেকেই জানেন যে এইগুলোতে কিন্তু এখন সংস্কৃত নিয়মিত পঠন পাঠন হয়। এবং শুধুমাত্র যে ভাষার পঠন পাঠন হয় তা না, এখানে নিয়মিত গবেষণাও হয়। দারুণ দারুণ সব অধ্যাপক অধ্যাপিকারা আছেন যারা সংস্কৃতের উপরে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এই আইআইটি গুলোতে, এবং প্রচুর ছাত্রছাত্রী সেখানে গবেষণারত আছেন। কিন্তু এটা নিয়ে আমাদের খুব একটা ধারণা নেই। তো এই মতাবস্থায় আমরা তাপসবাবুর খবর পাই এবং ওনার সাথে আমরা যোগাযোগ করি, এবং উনি সহৃদয়। আমরা যখন একবারই ওনার কাছে অ্যাপ্রোচ করেছিলাম, যেহেতু উনি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যাতে আইআইটি গুলোতেও যাতে উপস্থিত হতে পারে, সেখানে যে এত অপরচুনিটিস রয়েছে সেগুলো জানতে পারে, সেগুলোর জন্য উনি সাথে সাথে আমাদের সংস্কৃতের শিক্ষার্থীদের দিগদর্শনের জন্য উনি রাজি হয়ে যান। এবং ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে এত একটা শর্ট নোটিসে উনি রাজি হয়ে গেছেন। সাধারণত সকলে এত তাড়াতাড়ি সময় দিতে পারেন না। তো আমরা মাননীয় তাপস খাড়া মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনি সময় দিয়েছেন, এবং রিক পরিবারে আমরা ওনাকে এভাবে যে পাচ্ছি তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আর আমাদের এই আলোচনা চক্র চলতে থাকুক। আমি বিশেষ সময় নেব না, আলোচনা দীর্ঘায়িত করব না। যার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করছি, আমরা তার কাছে চলে যাব। এটুকু বলেই আমি আর দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ এখানে শেষ করছি। সকলকে অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। এবার আমি আমাদের এই আলোচনা সভার মুখ্য যিনি, যাকে কেন্দ্র করে আমাদের সভার আয়োজন,
আমি সম্মানীয় তাপস খাড়া মহাশয়কে অনুরোধ করব, প্লিজ আপনার বক্তব্য শুরু করুন। শুভ সন্ধ্যা সবাইকে। আমি একটা ছোট্ট প্রেজেন্টেশনের মতো করেছি, চেষ্টা করব সেটার মাধ্যমে যতটা জানানো যায়, তারপরে কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমরা পরে আলোচনা করতে পারি। আইআইটিতে পিএইচডির কিরকম অবস্থা, মানে কি প্রসেসে অ্যাডমিশন হয়, ফেলোশিপ কিভাবে আমরা পেতে পারি, বা আগে থেকে ফেলোশিপ থাকলে কি সুবিধা হয়, সবকিছু নিয়ে আমরা সবকিছু কভার করার চেষ্টা করব। তো আমরা প্রথমে অ্যাডমিশন প্রসেস বা আমাদের কি কি এলিজিবিলিটি থাকতে হবে, আগে কি ডিগ্রি ছিল, সেই যে যার ব্যাকগ্রাউন্ড থেকে সবগুলো আমরা দেখব। এবং সবচেয়ে বলে রাখি, এই বিষয়গুলো বিভিন্ন ইনস্টিটিউট ওয়াইজ চেঞ্জ হয়, যেমন সব আইআইটিতে যে সংস্কৃত আছে এটাও নয়। আবার বিশেষত আইআইটি গুলোতে হিউম্যানিটিস নামে আলাদা করে একটা ডিপার্টমেন্ট থাকে। কারণ মুখ্যত আমরা জেনেই রাখি যে আইআইটি মানে হচ্ছে টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, যেগুলোতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা হয়, বিটেক, এমটেক, এবং সেই সব বিষয়ে পিএইচডিও হয়। এটাই এদের মুখ্য উদ্দেশ্য। সেই পাশাপাশি যেগুলো থিওরিটিক্যাল কোর সাবজেক্ট, যেমন ফিজিক্স, ম্যাথ, এগুলোও হয়। সেরকম সংস্কৃতেরও, শুধু সংস্কৃতের বলবো না, হিউম্যানিটিস এর যে ডিপার্টমেন্ট থাকে মুখ্যত সেখানে যেমন হিস্ট্রি থাকতে পারে, সাইকোলজি, তারপরে ইংলিশ থাকে, ইংলিশ, সাইকোলজি, আরো হিস্ট্রি, বিভিন্ন জায়গায় লিঙ্গুইস্টিক্স থাকে, অনেক জায়গায় থাকে না, হয়তো ইংলিশের মধ্যেই থাকে। এরকম আমাদের এখানে যেরকম আইআইটি বোম্বেতে 7টা ডিসিপ্লিন আছে, সাইকোলজি, ইংলিশ, ইকোনমিক্স, এরকম অনেক থাকে। তো সেইভাবে সংস্কৃত একটা বিষয় থাকে, সব জায়গায় থাকবে এটা আমরা আশা করি না, ঠিক আছে। আর রিসার্চ সাপোর্ট, সেটা আমরা দেখবো যে সংস্কৃতে কি কি রিসার্চ সাপোর্ট পাওয়া যায়, সেটা আইআইটি থেকে হোক বা বাইরে থেকে অনেক সময় পাওয়া যেতে পারে, বা যাদের ইউজিসি বা অন্য কোনো ন্যাশনাল লেভেলের ফেলোশিপ থাকে। এবং স্কলারশিপ বলতে আইআইটি কি আরো অন্যান্য শোধকার্যের জন্য, গবেষণার জন্য কি ফান্ড করে, সেইটাও দেখবো। এইগুলো হচ্ছে বিষয়। এবং এই সবগুলো হচ্ছে আমি যতটা জানি, আমি মানে খুবই কম জানি, কারণ সব আইআইটির বিষয়ে তো জানি না। তো যেগুলো জানি সেই হিসাবে আমি কিছু এখানে ইনফরমেশন প্রেজেন্ট করছি। যেমনটা বললাম যে আইআইটিতে পিএইচডি যে প্রোগ্রাম, সেটা শুধুমাত্র সংস্কৃত কেন্দ্রিক নয়, সংস্কৃত সম্বন্ধিত রিসার্চ এখানে হয়। মানে সংস্কৃত মানে আমরা যে বুঝি, সংস্কৃতের যারা বিশেষ করে পড়েছি, এখানে আমি জানি না সবার ব্যাকগ্রাউন্ড কি, সংস্কৃতে যে বেদে সাহিত্য, ব্যাকরণ যেটা নিয়ে করেছি, শুধু সেই বিষয়ে এখানে পার্টিকুলার রিসার্চ হয় না। হতেও পারে, সেটা ডিপেন্ড করছে গাইড কিরকম, তার ইন্টারেস্ট কি বিষয়ে। সাধারণত এখানে তো এই সম্বন্ধীয় বিষয়ে রিসার্চ হয়। যেমন আমরা বলতে পারি ব্যাকরণের বিষয়ে যদি বলি, শুধুমাত্র এখানে ব্যাকরণে আমরা ট্র্যাডিশনালি যেটা পড়েছি সেটাই হবে সেটা বলা যাচ্ছে না। এখানে সেই সম্বন্ধীয় লিঙ্গুইস্টিক্যালি রিসার্চ হতে পারে। যেমন আমাদের এখানে আমার প্রফেসর আছেন, প্রফেসর মলহার কুলকার্নি, ওনার আন্ডারে, উনি সংস্কৃতের স্কলার হলেও ওনার আন্ডারে লিঙ্গুইস্টিক্স এর কাজ হয় মেনলি। মানে উনি শুধু সংস্কৃতের ছেলেদের নেন এটা নয়, উনি লিঙ্গুইস্টিক্স এর ছেলেদেরও নেন। লিঙ্গুইস্টিক্স মানে সবাই জানেন তো, এবং কম্পিটিশনাল লিঙ্গুইস্টিক্সও নিতে পারেন। আরো প্রফেসর আছেন, তারা যেমন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি, ইন্ডিয়ান ম্যাথমেটিক্স। তো সংস্কৃত সম্বন্ধিত কারণ সংস্কৃত জানলে এইসব কাজগুলো করা সুবিধে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আইকেএস। তো এখন যে সমস্ত আইআইটি গুলো নতুন, বা যে সমস্ত আইআইটি গুলোতে নতুন সেল এখন আসছে, আগে তো সব জায়গায় সংস্কৃত ছিল না। যেমন আইআইটি খড়গপুরে আগে হিউম্যানিটিস এই ডিপার্টমেন্টের মধ্যে ছিল সংস্কৃত, এখন এটা আলাদা একটা সেপারেট সেল আছে, আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সবাই জেনে থাকবে। তো কিছু কিছু জায়গায় বিভিন্ন সেলও থাকে, শুধুমাত্র ডিপার্টমেন্ট হিউম্যানিটিস এর মধ্যেই থাকবে এটাও নয়, বিভিন্ন সেল থাকে, রিসার্চ সেল হতে পারে, বিভিন্ন স্কুল হতে পারে, ঠিক আছে। আর এইসব যে অ্যাপ্রোচ করার জন্য অ্যাডমিশন প্রসেস বা রিসার্চ এরিয়া, স্কলারশিপ, এগুলোর জন্য নিয়মিত আমাদের
যেমন সমস্ত আইআইটি আছে তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে বা ডিপার্টমেন্ট ওয়েবসাইট যদি পার্টিকুলার থাকে সেখানে নিয়মিত ভিজিট করে দেখতে হবে যে কোন প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট এরিয়া কি, ঠিক আছে, বা স্কলারশিপ ক্রাইটেরিয়া কি, সব ওখানে দেওয়া থাকে, কত সিট নেয়, সমস্ত কিছু। মানে আইআইটি বিষয়ে বলতে গেলে আইআইটি টোটাল 23, আমি যতটা জানি টোটাল 23টা আইআইটি আছে, তার মধ্যে ধরে নেই 10টাতে হয়তো সংস্কৃত সম্বন্ধ কাজ হচ্ছে হয়তো, ঠিক আছে। এছাড়াও এখানে আইকেএস, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আইকেএস রিসার্চ সেন্টার আছে, এই প্রেজেন্টেশন যদি পরে শেয়ার করা যায় এখানে লিঙ্ক দেওয়া আছে, তো সেই আইআইটির যে সেন্টার গুলো আছে সেগুলোতেও রিসার্চ করা যেতে পারে। শুধু যদি আইআইটি তে করা যায় এরকম নয়, তারাও যেমন আইকেএস বলতে পারি, আইআইটি হায়দ্রাবাদ, এদের সেন্টারের সাথে যেমন সিএসইউর এমওইউ সাইন আছে, তো সেই সমস্ত কাজও হয়। আইকেএস সেন্টারের সাথেও বিভিন্ন আইআইটির কোলাবোরেশনে কাজ হয়, ঠিক আছে। আমি সাধারণত একটা অ্যাডমিশন প্রসেস বা কি করে এখানে ভর্তি হয় সেই বিষয়ে একটা ধারণা দিচ্ছি। এটা হয়তো অনেকে জেনে থাকবেন বা অনেকে জানেন না। আইআইটি গুলোতে সাধারণত সেমিস্টার ওয়াইজ অ্যাডমিশন হয়। সেমিস্টার ওয়াইজ মানে একটা হচ্ছে স্প্রিং সেমিস্টার, এটা অটাম সেমিস্টার। স্প্রিং হচ্ছে জানুয়ারি থেকে জুন, ঠিক আছে, সবাই আশা করে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন। তো এখানে সেমিস্টার, এখানে স্টার্ট যেটা হয় স্প্রিং সেমিস্টার, সেটা জানুয়ারিতে হয়। তাহলে তার অ্যাপ্লিকেশন ফর্ম কখন বেরোয়, অ্যাপ্লিকেশন ওপেন কখন হয়, ইন্টারভিউ, টেস্ট, অ্যাডমিশন অফার, এগুলো সব ওয়েবসাইটে আমরা দেখতে পাবো। তো যেটা স্প্রিং সেমিস্টার তার অ্যাপ্লিকেশন কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই চলে আসে, ঠিক আছে। এরপর তার ইন্টারভিউ 1 মাস পরে, ধরুন নভেম্বর ডিসেম্বর এক্সপেক্ট করতে পারেন, এবং অ্যাডমিশন কিন্তু ডিসেম্বরের মধ্যেই হয়ে যায়। তো জানুয়ারি থেকে স্প্রিং সেমিস্টার শুরু হয়ে যায়। এবার যদি অটাম সেমিস্টারের কথা বলি, সেখানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, ধরুন অতদূর যায় না, 4-5 মাসে সেমিস্টার চলে। তো সেখানে অ্যাডমিশন জানুয়ারি মার্চে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এসে যায়, এবং ইন্টারভিউ এপ্রিল থেকে জুনের মাঝখানেই হয়, এবং জুনের মধ্যে অ্যাডমিশন হয়ে যায়। এটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ প্রসেস। মানে নর্মাল আমরা যেটা ইউনিভার্সিটিতে দেখে থাকি যে বছরে একবারই অ্যাডমিশন হয়, এখানে কিন্তু দুবার হয়। এবারে সিট কটা আছে সেটা ডিপেন্ড করছে, প্রফেসর কটা নিচ্ছেন, ঠিক আছে, এগুলো সব দেখতে হবে ওয়েবসাইটে। এরপরে কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হয়, সে সংস্কৃত বা সে রিলেটেড মাস্টার ডিগ্রি যার আছে, এবং ভালো যদি পার্সেন্টেজ থাকে সিপিআই যেটা, সেটা থাকলে খুবই ভালো। এবং মানে এখানে বলা সেটা খুবই জরুরি, যাদের জেআরএফ থাকে সেটা একটা ভালো সুযোগ। মানে যদিও উল্লেখ থাকে না, কিন্তু জেআরএফ থাকলে সুবিধা এটাই, কারণ এইটা এখানে এটাই লেখা আছে, বলছি অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাডমিশন ক্যাটাগরি থাকে, এটা দেখতে পাচ্ছেন টিএ, আরএ, এফএ, ঠিক আছে, এগুলো বিভিন্ন ক্যাটাগরি। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন ওখানে বিভিন্ন ক্যাটাগরি থাকে। টিএ হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, ঠিক আছে, এটা আইআইটি নিজে দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এটা বলার কারণ হচ্ছে এখানে যারা জেআরএফ পান, আইআইটি টিএ ক্যাটাগরিতে যদি কেউ অ্যাডমিশন পান, দুজনের ফেলোশিপ কিন্তু সেম। মানে আপনি পার মান্থ যেটা 31 পায়, বা তারপরে যেটা 42, এই টিএ ক্যাটাগরিতে যদি অ্যাডমিশন কেউ পেয়ে যায়, সে কিন্তু সেম আইআইটি তাকে সেম টাকা দেবে। আর এটা আর এগুলো একটু কম হতে পারে হয়তো। এফ এটা হচ্ছে ইউজিসি ক্যাটাগরি, যেটা ইউজিসি বা আপনি কোনো অন্য গভর্নমেন্ট ফেলোশিপ যদি পান, ঠিক আছে। সিটি এগুলো কলেজ টিচার। এসডব্লিউ এটা মনে হচ্ছে সেলফ ফাইন্যান্স, মানে কেউ নিজের টাকা দিয়ে করতে পারে যারা হয়তো জব করেন, ঠিক আছে। আরো অনেক ক্যাটাগরি আছে, ওটা দেখতে পারেন। আচ্ছা, এই জন্য বললাম কারণ ইউজিসি যার জেআরএফ আছে তার ক্ষেত্রে সুবিধা, কারণ তাহলে প্রফেসরদের এই টিএ এর সিটটার জন্য ভাবতে হয় না। টিএটা হচ্ছে এটা লিমিটেড থাকে, মানে আইআইটি ধরে একটা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে প্রফেসর সবাই মধ্যে একটা ডিস্ট্রিবিউট করে যে কে কোনটা টিএ সিট পাবে, তার মধ্যে উনি ওনার কজনকে নেবেন সেটা ডিসাইড করবেন। টিএ সিট হয়তো প্রত্যেকে একটা সেমিস্টারে একটা কি দুটো পান, এবার সেই জন্য
টিএসসিতে বেশি জনকে নিয়েও যাবে না, ঠিক আছে। তো আপনার যদি জিআরএফ থাকে তখন প্রফেসরকে ওটা ভাবতে হয় না, তখন উনি চাইলেই ইন্টারেস্ট হলেই আপনাকে নিতে পারবেন। তো জিআরএফ হলে একটা সুবিধা এক্সট্রা আছেই, ঠিক আছে। তো জিআরএফ থাকতেই হবে কোনো কথা নেই। নেট বা গেট, গেট সংস্কৃতের কোন সাবজেক্টে আছে আমি জানি না, লিঙ্গুইস্টিক্সে আছে আর ফিলোসফিতে আছে মনে হচ্ছে। তো নেট বা গেট থাকলেও হয়, ঠিক আছে। এটা হচ্ছে মাস্ট। প্লাস হচ্ছে ইনস্টিটিউটের লেভেলের টেস্ট হয়, মানে আপনি যখন অ্যাপ্লিকেশন ফিল আপ করলেন, যেটা বাকি জায়গায় হয় সেরকম রিটেন টেস্ট হয়, একটা এসওপি চায় এরা, ঠিক আছে। সেটা সবাই চায় নাকি আমি জানি না। তারপরে ইন্টারভিউ হয়। তো এটা হচ্ছে ফুল প্রসেস, এর মাধ্যমে এখানে অ্যাডমিশন হয়, ঠিক আছে। তো আমি 2-3টে আইআইটির বিষয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন আইআইটি বোম্বেতে আছে ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এটা ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে সেল আছে সংস্কৃতের, ঠিক আছে। এই সেলে আপনারা যদি এখানে ওয়েবসাইটে যান দেখতে পাবেন 2জন প্রফেসর আছেন, প্রফেসর রামসুব্রমণ্যম স্যার, বিবেকদা ভালো করেই চেনেন। তো ওনার যে সমস্ত বিষয়ে কাজ করেন, যেমন ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এটা খুবই একটা বড় জায়গা যেখানে ইন্ডিয়ান ম্যাথমেটিক্স অনেক কিছুই আছে। তো এগুলো আপনার সমস্ত ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেই এরিয়ার দেখে, প্রফেসর ইন্টারেস্ট দেখে আপনি তাকে মেল করতে পারেন, যেটা আগে এখানে ওয়ার্কশপে হয়তো হয়েছে যে কিভাবে বিদেশে অ্যাপ্লাই করেন। সেম প্রসেসে আগে থেকে আপনি প্রফেসরের সাথে কথা বলতে পারেন, যাতে আপনার ইন্টারেস্ট, তার কমন ইন্টারেস্ট, বা তিনি হয়তো পিএইচডি এখন ছাত্র নিচ্ছেন কিনা সেই বিষয়টা আপনি জানতে পারবেন। তারপরে অ্যাডমিশন ডিটেলস দেখে বা ডিপার্টমেন্টাল ইনটেক কত আছে, মানে এই সেমিস্টারে কতজনকে নিচ্ছে, এই সমস্ত ডিটেল অনুসারে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আইআইটি মাদ্রাসেও হিউম্যানিটিস যে ডিপার্টমেন্ট আছে, সেখানে সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমের আলাদা সেন্টার আছে, ঠিক আছে। আমি প্রফেসরের সেরকম ভাবে নাম মনে করতে পারছি না, কিন্তু ওখানে ফিলোসফি, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই সমস্ত বিষয়ে কাজ হয়। ওকে। আইআইটি খড়গপুর, এটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। তো এবং এখানে সবচেয়ে ভালো হচ্ছে, আমি যদিও তখন জানতাম না, এখানে কিন্তু অনেকজন প্রফেসর আছেন, যেমন যাদেরকে আমি চিনি, দীপেশ স্যার, জয়শ্রী ম্যাম আছে, তারা আমার স্যারের স্টুডেন্ট, মানে আমি যারা আন্ডারে করছি পিএইচডি। তারপরে আরো মহেশ স্যার আছেন, উনি অ্যাস্ট্রোনমি বা ম্যাথমেটিক্সে করেন। আরো 1-2জন আছেন, যেমন রিচা ম্যাম আছেন, অনুরাধা ম্যাম আছেন। অনুরাধা ম্যাম হিউম্যানিটিস ডিপার্টমেন্টের, হয়তো এই সেন্টারটা আলাদা। তো এই দুটো সেন্টারই ওখানে কাজ হয়। আরো অনেককে আপনারা চিনে থাকবেন হয়তো, ওখানে অনেক পিএইচডি স্টুডেন্টও আছেন, আর কেএমভির স্টুডেন্টও আছে। তো আপনারা যদি সাইটে গিয়ে দেখেন, তো এই সমস্ত ডিটেলস আরো জানতে পারবেন। তো ভালো হচ্ছে, সুবিধা একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেই, এবং বেশি প্রফেসর থাকলে সুবিধা হচ্ছে যে স্টুডেন্টের ইনটেক আরো বেশি থাকবে, ঠিক আছে। আইআইটি রুড়কি, এখানেও সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেন্টার আছে। এখানে যতদূর মনে পড়ছে, পবন কুমার সতলুরি নামে একজন প্রফেসর আছেন, উনি হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে খুব পুরানো হবেন না, নিউ জয়নিং হবেন হয়তো, 4-5 বছর হয়তো। উনি পানিনিয়ান গ্রামার, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক, এই সমস্ত বিষয়ে কাজ করেন, ঠিক আছে। ওখানে আরো সংস্কৃত ক্লাব, সংস্কৃতের আইআইটি রুড়কিতে খুবই প্রচার প্রসার আছে ভালোই, ওখানেও আপনারা দেখতে পারেন ওয়েবসাইটে গিয়ে। এছাড়াও এগুলো হচ্ছে খুবই যারা প্রসিদ্ধ তাদের নামগুলো নিয়েছি। প্রসিদ্ধ বলতে সংস্কৃতে কাজ হয়, মানে আমার যতদূর জানা আছে। এছাড়াও এই সমস্ত ফিল্ডে যারা রিসার্চে ইন্টারেস্টেড, তারা আইআইটি তিরুপতি দেখতে পারেন, এখানে হিউম্যানিটিস ডিপার্টমেন্ট আছে। এখানে যতদূর মনে পড়ছে কল্যাণ শাস্ত্রী নামে প্রফেসর আছেন, উনি এখন বর্তমানে আছেন নাকি আমি জানি না। এবং আইআইটি কানপুর আছে, এখানে লিঙ্গুইস্টিক রিলেটেডও কাজ হয়, ঠিক আছে। আরো অন্যান্য টেকনোলজি প্রফেসরও কিন্তু অনেকে সংস্কৃত জানেন। এটা শুধুমাত্র এরকম নয় যে যারা সংস্কৃতের প্রফেসর তারাই জানেন, আইআইটিতে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ হয়, তো অনেকেই সংস্কৃতে পড়াশোনা করেন
এবং জানেন। তারপরে আইআইটি বিএচইউ আছে, যেটা আইআইটি বারাণসীতে, সেখানেও হিউম্যানিস্টিক স্টাডি বা এরকম কিছু নামের ডিপার্টমেন্ট আছে। সেখানে যতদূর মনে পড়ছে ট্রিপল আইটি থেকে সুখদা ম্যাম আছেন ওখানে, উনিও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয়ে কাজ করেন। এরপরে হচ্ছে হিউম্যানিটিস, এই ক্ষেত্রে ডিজিটাল হিউম্যানিটিস যে ফিল্ড আছে, যেটা এখন একটা নতুন ফিল্ড বলা যেতে পারে, সেই ক্ষেত্রে আইআইটি যোধপুরে কিন্তু বিভিন্ন কোর্স আছে, শুধু পিএইচডি না, ওদের এমএসসিও আছে। তো এটা একটা, যারা হয়তো সংস্কৃতে এমএ করেননি, যারা গ্রাজুয়েশনে করছে, তারাও কিন্তু এটা দেখতে পারেন। এই ফিল্ডটা একটা খুবই ভালো ফিল্ড, ডিজিটাল হিউম্যানিটিস। এটা আস্তে আস্তে সব জায়গায় হয়তো আসবে। তো এই আইআইটি গুলো আপনারা দেখতে পারেন। এবারে আসি যে রিসার্চ সাপোর্ট, ঠিক আছে। আইআইটির ক্ষেত্রে তো আমি বললাম যে আপনার যদি নেটের থ্রুতেও আসেন, জিআরএফ না থাকে, তাতেও আইআইটি টিএ ক্যাটাগরিতে বা আর এ ক্যাটাগরিতে পেলে, এই ক্যাটাগরিতে আপনি ফেলোশিপ আইআইটি থেকে সেম পাবেন, যেটা ইউজিসি থেকে পান, ঠিক আছে। এছাড়াও যে ভারত সরকারের আইকেএস ডিভিশন আছে, এই সেন্টারগুলো তো দেখতে পারেন, বা ওদের কিরকম আমি সব তো অত জানি না। আর রিসার্চের আর অপরচুনিটি কেমন আছে, শুধুমাত্র যে আইআইটিতেই চান্স পেতে হবে তাই জন্য এরকম ধরনের কাজ করতে পারবে এরকম নয়। যারা সিএসইউ নাম জানেন, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, তারা কিন্তু বিভিন্ন আইআইটির সাথে কোলাবোরেশনে কাজ করেন। যেমন আইআইটি হায়দ্রাবাদের সাথে রিসেন্টলি একটা এমওইউ সাইন করেছেন, ঠিক আছে। এছাড়াও যারা ট্র্যাডিশনাল স্কলার আছেন, এটাও আমরা রিসেন্টলি দেখেছি যে সেতু বন্ধ নামে একটা কিছু নতুন যোজনা নিয়ে এসছেন, ঠিক আছে, যেখানে যারা ট্র্যাডিশনাল স্কলার তাদেরকে এখানে ফেলোশিপ দিয়ে সাহায্য করেন, ঠিক আছে। যারা এলিজিবল তারা এটা দেখতে পারেন। এছাড়াও পিএমআরএফ, এগুলো একটু টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার হয়, এবং এগুলো ফেলোশিপ অ্যামাউন্ট কিন্তু খুবই বেশি। যেমন সেতু বন্ধেরও যথেষ্ট বেশি আছে, পিএমআরএফ আরো বেশি হয়। তো যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড দুটোই আছে, তারা এগুলো দেখতে পারেন। স্কলারশিপের বিষয়টা আগেই বললাম যে জিআরএফ, যাদের জিআরএফ আছে তারা তো সেটা ইউজিসি থেকে পাবেনি, এবং যদি নেটের থ্রুতে বা গেটের থ্রুতে আইআইটিতে চান্স পান, আইআইটি কিন্তু আপনাকে সেম অ্যামাউন্টই পার মান্থ দেবে, ঠিক আছে, যেটা ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ বলছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আইআইটি আপনাকে আপনার আপনার যে রিসার্চ আউটকাম, আপনি যে বিষয়ে রিসার্চ করছেন, সেগুলোর জন্য আইআইটি আপনার কি বাইরে এটা উপস্থাপনা করার জন্য কি সাহায্য করতে পারে। আইআইটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে কিছু ফান্ডিং করে, সেটা ডিপেন্ড করতে পারে হয়তো ডিপার্টমেন্ট ওয়াইজ বা ইনস্টিটিউট ওয়াইজ কোন আইআইটি কেমন দেয়। আমি আমার ইনস্টিটিউট অনুসারে বলছি, এখানে ন্যাশনাল লেভেলে হচ্ছে বছরে দুবার দেয়। ন্যাশনাল লেভেলে আপনি যেখানে যাবেন সেখানে যাওয়ার জন্য যেটা যাতায়াত খরচ এবং কনফারেন্সের যেটা রেজিস্ট্রেশন ফি থাকে, এবং যে লজিং, থাকার এবং খাওয়ার, এই খরচাগুলো ওরা দেয়। এবং কি ইন্টারন্যাশনাল লেভেলেও ওরা আপনাকে পুরো পিএইচডিতে একবারই আপনার ইন্টারন্যাশনাল কনফারেন্সের যা খরচ, এয়ার ফেয়ার হোক, প্লেনের পুরো ভিসা খরচ, থাকা খাওয়ার পুরোটাই দেবে। সেটা ধরুন 2 থেকে 3 লাখ মধ্যে হতে পারে, ঠিক আছে। এটাও বলছি, এটা ভ্যারি করতে পারে, কোনো আইআইটি একবার বা কোনো আইআইটি না দিতেও পারে, হয়তো সেটা জানা নেই। তো কোনো আইআইটি আবার একের বেশিবারও দিতে পারে, আপনার কাজ দেখে হয়তো দিতেই পারে। এছাড়াও আপনি শুধু আইআইটি না, বিভিন্ন এক্সটার্নাল সাপোর্টও পেতে পারেন, বাইরের কোনো এজেন্সি থেকেও আপনি অ্যাপ্লাই করে ফান্ড পেতে পারেন। সেটা আপনার রিসার্চ যেটা হচ্ছে সেই কাজ দেখানোর জন্য খুবই উপযোগী হবে। যারা হয়তো এটা যদিও রিলেটেড না, তো পোস্ট ডক্টরাল এসবের জন্য কিছু আইআইটিতে, যেটা আমি অবগত আছি, মানে আইআইটি বোম্বেরও হয়, আইআইটি যোধপুর, আইআইটি মাদ্রাস, যারা পোস্ট ডক নিয়ে ইন্টারেস্টেড তারা দেখতে পারেন এটা। তো যেটা আমরা আলোচনা করলাম যে আইআইটিতে শুধুমাত্র সংস্কৃত নয়, বিভিন্ন
আইকে সেল আছে বা অন্য নামেও কিছু সেল থাকতে পারে, সেগুলো ওয়েবসাইটে বা আমরা ইন্টারনেট যথেষ্ট ইউজ করি সেটার মাধ্যমে আমাদের সবসময় আপডেট থাকতে হবে। এই অ্যাডমিশন শুধুমাত্র জিআরএফ থাকলেই নয়, আপনার নেট বা গেটের থ্রু দিয়েও আপনি ইনস্টিটিউটের যে টেস্ট এবং ইন্টারভিউ প্রসেস তার মধ্যে দিয়ে অ্যাডমিশন করতে পারবেন। ঠিক আছে, এই স্কলারশিপটা সবাই পাবেন, মানে শুধু জিআরএফ নয়, যে টিএ ক্যাটাগরিতে বা আর এ ক্যাটাগরিতে সেও সেম পাবেন। ঠিক আছে, হ্যাঁ আরেকটা কথা যেটা যেহেতু বলেছি যে বছরে সেমিস্টার ওয়াইজ এখানে অ্যাডমিশন হয়, তো লেটেস্ট যেটা পিএইচডি অ্যাডভার্টাইজমেন্ট সেটা সবসময় আমাদের দেখে রাখতে হবে যে কোন সময়ে বেরোয়। যেমন আমি বললাম স্প্রিং যেটা, ঠিক আছে, সেখানে আপনাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকেই বেরোবে, তো সেইগুলো সমস্ত লক্ষ্য রাখতে হবে। আর সেই কথা আরেকবার যে সংস্কৃত একটা সেপারেট ডিপার্টমেন্ট এখানে কোনোদিনও না, আরো অন্যান্য সাবজেক্টের সাথেই একটা ডিপার্টমেন্টের মানে একটা ছাতার নিচেই সমস্ত জিনিসগুলো করা হয়, এখানে পড়াশোনা করা হয়। কোনো জায়গায় হয়তো আপনি ট্র্যাডিশনাল স্কলারও পেতে পারে, কোনো জায়গায় হয়তো আপনার ফিল্ডে নাও হতে পারে, তো ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এখানে সে মানসিকতা রাখতে হবে। আর এলিজিবিলিটি সবসময় ট্রাই করবেন যাতে জিআরএফটা থাকে, তাহলে আপনার চান্সটা অনেকটা বেশি থাকে, এবং আপনার যাতে মাস্টার লেভেলে যে সিপিআই থাকে যেটা সিজিপিএ বলতে পারেন সেইটা যেন একটু ঠিকঠাক বেশি থাকে। ঠিক আছে, আর একটা ভালো মতো এসওপি যেটা পারপাস, মানে সেটা বেশিরভাগ জায়গায় চেয়ে থাকে যে আপনার রিসার্চ পারপাসটা কি, ঠিক আছে, আপনার প্ল্যানিং কি, সেটা একটু বহু স্ট্রং হওয়া দরকার। ঠিক আছে, তো এই এতগুলো পয়েন্ট আমার বলার ছিল, আশা করি এই ইনফরমেশন দিতে পারলাম। আর কিছু যদি কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যারকে আমাদেরকে এরকম ভাবে একদম ধরে ধরে গাইড করানোর জন্য। আর সবাই উদ্দেশ্যে এটাই বলার যে স্যার যে বক্তব্য রাখলেন, আশা করছি আপনাদের অনেক ডাউট ক্লিয়ার হয়েছে। এবং এই বিষয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা দেখুন হ্যান্ড রাইজ অপশনটা আছে, সেখানে ক্লিক করতে পারেন এবং আমরা সেক্ষেত্রে একে একে প্রশ্ন নেব। হ্যাঁ বলুন, আনমিউট করে বলতে হবে তো। স্যার, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ শুনতে পাচ্ছি, গেট বলুন। জিনিসটা গেট জিনিসটা স্যার বুঝতে পারলাম না। আচ্ছা, গেট হচ্ছে এটা আইআইটি, যে সমস্ত আইআইটি আছে তারা সাধারণত পিএইচডি অ্যাডমিশনের জন্য যেরকম সেট আছে না, স্টেট লেভেলে নেট আছে, হ্যাঁ, হ্যাঁ। সেরকম গেট হচ্ছে আইআইটি টেকনোলজিক্যাল যে ইনস্টিটিউট আছে ওদের অ্যাডমিশন নেওয়ার জন্য গেট একটা আইআইটি গুলোর নিজেদের একটা এন্ট্রি টেস্ট থাকে, মানে ওই গেট পাস হলে আপনি যে কোনো আইআইটি তে হয়তো চান্স পাবেন, মানে পিএইচডি ধরুন বা এমটেক এ হয়তো, জানি না আমি ঠিক। আচ্ছা, তো আচ্ছা। গেটে সমস্ত সাবজেক্ট যদিও থাকে না, আপনার যদি লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড হয় লিঙ্গুইস্টিক্স এর জন্য থাকে, আর ফিলোসফি থাকে মনে হচ্ছে, বাকি চেক করতে হবে, আমি ঠিক জানি না। ফিলোসফি আর লিঙ্গুইস্টিক্স আছে এটা জানি, সংস্কৃতের পার্টিকুলার কিছু আছে বলে জানা নেই। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন কম জনেরই আছে দেখতে পাচ্ছি, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, সেরকম হলে আমি বলে দেবো তখন হ্যান্ড রাইজ করার জন্য। হ্যাঁ স্যার, ওখানে যাদের জিআরএফ আছে তাদের কি আবার এক্সট্রা করে এফএ কি ওইখানে কি মানে দুটো স্কলারশিপ এরকম পাওয়া যায় না একটাই? না না, দুটো কোনো জায়গায় পাওয়া যায় না। এফএ মানে হচ্ছে ফেলোশিপ ক্যাটাগরি, আপনার জেআরএফ হোক বা আরো যেগুলো এনএফ কি বলে না, তো যে কোনো আপনার যাই থাকুক আপনি একটাই ফেলোশিপ পাবেন, কারণ সবই গভর্নমেন্ট ইনস্টিটিউট, তো আপনি যে কোনো একটাই ফেলোশিপ পাবেন, দুটোর কোনো চান্স নেই। তো জিআরএফ মানে আপনি এফএ ক্যাটাগরিতে আসবেন, আপনি যখন অ্যাপ্লাই করবেন তো ওটা আপনার যদি জিআরএফ থাকে আপনি এফএ তে করবেন,
টিএ তে করবেন না, ঠিক আছে? ওকে স্যার। স্যার সিজিপিএ যেটা বললেন স্যার ওটা ঠিক, তবুও কতটা থাকা দরকার আর কি স্যার? ওটা দেখে নেবেন। আচ্ছা আমি কি দেখাবো, 1 মিনিট। হ্যাঁ বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন হতে পারে, 1 মিনিট। আমি জাস্ট একটা দেখা যাচ্ছে স্ক্রিন না, যেমন আইআইটি বোম্বে, এখানে যদি আপনি পিএইচডি অ্যাডমিশন পোর্টালে যান, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত ক্যাটাগরি এখানে মেনশন আছে, সবকিছুই লেখা আছে। হ্যাঁ সমস্ত ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন পিএ ক্যাটাগরি, আর এ ক্যাটাগরি, কোনটার মানে কি আছে, ঠিক আছে? তারপরে এখানে দেখুন স্যাংশন ইনটেক আছে, এটা যদি ওপেন করেন দেখতে পাবেন যে কোন ডিপার্টমেন্ট কয়টা করে নিচ্ছে। এখানে হিউম্যানিটিস যে ডিপার্টমেন্ট আছে, এবারে পুরো হিউম্যানিটিস ডিপার্টমেন্ট হয়তো 12টা সিট নিচ্ছে, ঠিক আছে? সবকিছু ওয়েবসাইটে পেয়ে যাবেন। তারপরে টি এর জন্য কটা ভ্যাকেন্সি আছে এই বছরে সেটাও দেখতে পারবেন, ঠিক আছে? টি এ ক্যাটাগরি যদি দেখেন এখানে সেটার উল্লেখ থাকবে। এরপর অ্যাডমিশন পলিসি, সেকেন্ড, হ্যাঁ, এই যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এখানে সমস্ত কিছু উল্লেখ থাকবে। আপনার কি ক্যাটাগরি সেই হিসেবে হয়তো ওখানে পার্সেন্টেজে পার্থক্য হতে পারে। যেমন এসটি এসসি দেখেন এখানে 55% লেখা আছে, আর জেনারেল ইডাব্লিউএস ওবিসি 60% আছে। এটাই কোশ্চেন ছিল আশা করি, তাই না, যে কত হ্যাঁ পার্সেন্ট হতে হবে? হ্যাঁ হ্যাঁ, তো এগুলো অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এই ওয়েবসাইট গুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আর স্যার যার যত স্যার নম্বর পিএইচডি তে কেমন খরচা হয়? হ্যাঁ বলুন কি? ওখানে স্যার পিএইচডি তে কেমন খরচা হয়? হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। খরচা আম, এটা সিটিটি শুধু ভ্যারি করতে পারে, মানে আপনি কোথায় যাচ্ছেন। কারণ এখানে যদি বলি মুম্বাই হিসাবে খরচা একটু বেশি আছে থাকা খাওয়ার। ইনস্টিটিউট লেভেলে যে খরচা সেটা কিন্তু খুব বেশি বলবো না। কারণ আপনারা অন্য কেউ যদি পিএইচডি করেন, মানে কোনো অন্য যেমন ধরছি পশ্চিমবঙ্গে একটা ইউনিভার্সিটি সেমিস্টার ফিস কত নেয়, মানে ইনস্টিটিউটে বলতে পারবেন সেমিস্টার কত টাকা নেয়? 3000 টাকা। হ্যাঁ, না সেমিস্টার। সেমিস্টার মানে 6 মাসের ধরুন আপনি পিএইচডি করছেন, কত টাকা নেয় টোটাল? কেউ আছেন পিএইচডি করে যে এখানে পুরো সেমিস্টার ফিস কত নেয়? স্যার এটা হ্যালো ইনস্টিটিউট ওয়াইজ ভ্যারি করে স্যার। যেমন আমাদের হ্যাঁ আরপিএম, ওটাই, তাও মিনিমাম কত নেয়? যেমন যাদবপুর, ক্যালকাটা, রবীন্দ্রভারতী এরা খুব মিনিমাম নেয় হয়তো। আহ, আমাদের যেমন আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে করেছি স্যার, আমাদের কোনো ফিজ সেরকম ছিল না। মানে একেবারে আচ্ছা ভর্তির সময় একটা ফিজ আর একবার জমা দেওয়ার সময় একটা ফিজ। হুম, কিছু কিছু ইউনিভার্সিটি আচ্ছা 3000 টাকা করে নেয় স্যার, আর কিছু কিছু ইউনিভার্সিটি 10,000 টাকা করে পার সেমিস্টার নেয় স্যার। আর ওকে। কে এম ভিউ এর হ্যাঁ চার্জ একটু বেশি। হ্যাঁ, তো সেরকম যদি ধরি এখানে যদিও এগুলো চেঞ্জ হয়তো হয়, 3 বছর ছাড়া হয়তো ফি হাইক হয়, কিন্তু আমি মোটামুটি বলে রাখছি যেটা আমি পে করি সেমিস্টার ওয়াইজ ধরুন 21,000 কি 22,000, মানে ইনস্টিটিউট লেভেলে ফি। মানে পার মান্থ দেখতে গেলে আপনার তো কত হচ্ছে 3.5 মতো নাকি। আর বাকি থাকা, হোস্টেল খাওয়া, খাওয়া এবং হোস্টেলে থাকা এই খরচটা একটু বেশি হয় এই সমস্ত জায়গায়, মুম্বাইয়ের মতো জায়গায়। কারণ খাওয়াটা ধরুন আপনার, সেটা বাইরে আপনি যদি রুম নিয়ে থাকেন সেটা তো আপনার হয়ে যায়। কলকাতাতেও যদি থাকেন 3,000 ধরুন রুম ভাড়া, বা মাসে 5,000 ধরে রাখুন থাকা খাওয়া নিয়ে। তো এখানে যদি ধরি আমাদের সেটা 25 ধরে রাখুন, এরকমই হচ্ছে খরচ একটা মোটামুটি। আর কিছু কোশ্চেন? সুদীপ বাবু আপনি হ্যাঁ বলতে পারেন। স্যার
স্যার যদি ওই এন্ট্রান্স টেস্ট নিয়ে বললেন, ওর যে কোশ্চেন প্যাটার্ন বা মানে নেট বা জিআরএফ এর পর একটা ইনস্টিটিউশনের একটা এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম, ওই এক্সামটা সম্পর্কে তার প্রশ্নের ধরন, মানে ওটা তো আমাদের বিষয় ভিত্তিক তো শুধু হবে না, যেহেতু বললেন হিউম্যানিটিস প্রো ডিপার্টমেন্ট অনুযায়ী হয়, সেই এন্ট্রান্সটা কি ধরনের হয়? ওকে, এই বিষয়ে আমি ঠিক ওটা জানি না, কারণ আমার সময় এন্ট্রান্স টেস্ট হয়নি, অনলাইনের থ্রুতে হয়েছিল। আমি লকডাউনের সময় এন্ট্রান্স টেস্ট দিয়েছিলাম। তো যতটা জানি অ্যাপটিটিউড টেস্টই হয়, সমস্ত বিষয় জেনারেলি হয়তো হয়। আমি পরেও জেনে হয়তো বলবো কারো থেকে। তো আপনি বিষয়টাই ধরে রাখুন, আপনার বিষয়ে যেটা আছে ওটার উপরেই, মানে আমি অন্যদের কাছ থেকে যেটা শুনেছি বিষয়ের উপরেই হয়। এবারে আপনি একটা দেখে রাখবেন ওই ডিপার্টমেন্টে কে কে প্রফেসর আছেন, তারা কোন কোন সাবজেক্টের, মানে সেটা হয়তো মিশিয়ে হতে পারে। আপনি ব্যাকরণেরই একদম আশা করছেন ওরকম না, যদি 5 জন প্রফেসর আছেন তারা কোন কোন ফিল্ডে, সব মিশিয়ে হয়তো কোশ্চেন হতে পারে, কিন্তু বিষয়েরই হবে। যে আপনি সংস্কৃতের আপনাকে সাইকোলজির কোশ্চেন দেবে এরকম হবে না, সংস্কৃত রিলেটেডই হবে, কিন্তু শুধুমাত্র যে আপনাকে বেদ থেকেই দেবে বা সাহিত্য থেকে দেবে ওরকম হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, না আমি স্যার বলতে চাইছি এটা যে মানে আমাদের বিষয় ছাড়া মানে অন্য কোনো বিষয়ের এরকম প্রশ্ন কি হতে পারে? না না, অন্য কোনো বিষয় হবে না। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, স্যার এখনো আছেন আমাদের সঙ্গে। আর যদি কারোর প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করব। আমি আরেকবার বলছি, যদি কারোর প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন বা সরাসরিও স্যারকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। স্যার নমস্কার, আমি একটা বিষয় আমার জানার ছিল, আমি একটু দেরি করে জয়েন করেছি। তো সেটা হচ্ছে স্যার, আমাদের যেমন স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল বা ডিম যেমন ইউনিভার্সিটিতে বেশিরভাগ ক্ষেত্রে ওই সমীক্ষাত্মক অধ্যয়ন, তুলনাত্মক অধ্যয়ন, আর আপনার ধরুন কেউ ম্যানুস্ক্রিপ্টের এডিটিং এর উপর যেমন কাজ করে, তো আইআইটিতে বেসিক্যালি কোন দিকটা দেখে, মানে কোন দিকটার উপর ফোকাস বেশি থাকে? হ্যাঁ, কোশ্চেনটা খুবই কঠিন, যেহেতু এখানে মানে তুলনামূলক আমার এই ধরনের হয় বলে আমার জানা নেই। আপনাকে মোটামুটি যাই কাজ করুন একটা ইউনিক কিছু দেখাতেই হয়, কারণ হ্যাঁ স্যার, এখানে আমার প্রশ্নটা ওটাই যে আমি ইউনিকনেসটা রাখবো কোথায়। হ্যাঁ, মানে এক হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট যে হলে তো কোনো সমস্যা নেই, ম্যানুস্ক্রিপ্ট হলে সমস্যা নেই, কারণ ম্যানুস্ক্রিপ্টে আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে কিছু দেখাতে পারবেন। এবারে প্রশ্নটা হচ্ছে আপনি যখন অন্য লিটারেচার বা অন্য কিছুতে কাজ করবেন তখন সমস্যা আছে অবশ্যই। স্যার তো ওখানে সেটা কি কোর সংস্কৃতের ওপর কোনো কাজ হয় না, ধরুন টেকনিক্যালি বিষয়ের ওপর তার সঙ্গে সংস্কৃত মানে কম্বাইন করে এরকম কিছু ব্যাপার? ওটাই সমস্ত কিছু নির্ভর করছে আপনি কার কাছে করছেন। ঠিক আছে? আচ্ছা যেগুলো ধরুন আইকেএস নামক যে সমস্ত জায়গায়, আমার অতটা জানা নেই, ওখানে হয়তো মডার্ন হতে পারে, কিন্তু আমি আমার জায়গার ক্ষেত্রে যদি বলি, আমার প্রফেসর যিনি আছেন উনি কিন্তু একদম ট্র্যাডিশনাল স্কলার। তো ওনার কাছে অনেকে কাজ করেছেন, একদম সংস্কৃতেও কাজ করেছেন, মডার্ন লিঙ্গুইস্টিক্সেও কাজ করেছেন। তো এরকম কিছু ব্যাপার নেই যে শুধু সংস্কৃত মানে আপনাকে মডার্ন বিষয়ে কাজ করতে হবে, কোনো ব্যাপার নেই। মানে ওটা তার মানে ইনস্টিটিউশনের উপর নির্ভর করছে যে হ্যাঁ কিরকম হ্যাঁ ভাবে কি যে কাজ করাবেন এবং তার উপর। হ্যাঁ, যে কাজ করাবেন। তো তো স্যার পার্থক্যটা তাহলে কোন জায়গায় দাঁড়াচ্ছে? মানে আপনি বেলুড় মঠের যে কাজ এর আগে দেখেছেন বা অন্যান্য ওকে। ইউনিভার্সিটির কাজ শুনেছেন, এবং হুম। আইআইটি এতদিন যেহেতু আছেন তো সেই হিসাবে ওখানকার কাজ দেখছেন, তো আপনার হুম। পার্থক্যটা কোনখানটায় মনে হয়েছে যে এই জায়গাটায় আইআইটি একটু মানে তফাৎ নর্মালি, মানে নর্মাল বলবো না, স্টেট বা ডিমড এইসব ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, পার্থক্য কোন দিক থেকে বলবো, যেরকম বলছি, যেটা বললাম আপনাকে ইউনিকনেসটা একটু হলেও দেখাতে হবে। তার কারণ হচ্ছে যেটা রিসার্চ কমিটি থাকে, বাকি জায়গায় হয়তো থাকে রিসার্চ কমিটি থাকে না, পিএইচডি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তো সেই রিসার্চ কমিটি অন্য জায়গায় আমার মনে হয় অতটা এফেক্টিভ নয়। আইআইটি তে কিন্তু ওটা এফেক্টিভ হয়, মানে প্রতি প্রেজেন্টেশনে ওরা কিন্তু আপনাকে ভালো মতো ধরবেন, মানে আপনি কি করলেন, এতদিনে কি করেছেন, মানে আপনি প্রতি কি 6 মাস কি বলছেন।
6 মাস অন্তর যে মানে এটা প্রোগ্রেস রিপোর্ট যে দিতে এখানে হয় 6 মাস, সেইটা। এখানে বছরে একবারই হয়। অন্য আচ্ছা, আইআইটি বছরে 6 একবার। মাসও হতে পারে, এটা সবই ভ্যারি হ্যাঁ, করে। মানে তো এমনি স্টেট ইউনিভার্সিটি বা অন্য এইসব ইউনিভার্সিটি গুলোতে 6 মাস অন্তর অন্তর প্রোগ্রেস রিপোর্ট হুম, দিতে হুম, হয়। হুম। তো সেইটাই কিন্তু এফেক্টিভ হয় এই কারণে বলছি, ওরা কিন্তু অন্য জায়গায় আমি যতটা জানি হয়তো এটা অফিসিয়ালি করতে হয়, করে দিল, এখানে কিন্তু ওরকম হয় না। আপনাকে ওখানে দেখাতেই হবে আপনি কি করেছেন। আপনি কি করেছেন মানে কি পড়েছেন সেটা নয়, আপনি কি করেছেন সেটা দেখাতেই হবে। আর সেটা না স্যার, হলে আপনার ফেলোশিপ হয়তো আটকে দেবে। আচ্ছা, আর ঠিক আছে, স্যার এবার এখানে যেমন নর্মাল ইউজিসির যে রুলস থাকে, যেমন ধরুন 2টো সেমিনার করতে হবে এবং মিনিমাম 2টো পেপার ডিউরিং পিএইচডি আপনাকে করতে হবে, ওখানে কি এক্সট্রা নিয়ম কিছু থাকে যে না এইগুলো না, করতে হবে, এক্সট্রা কিছু নিয়ম থাকে না মানে ইউজিসি এইগুলোর ওপর? করে। এরপরে সবকিছু এখানে আমি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আইআইটি তে সমস্ত কিছু ডিপেন্ড করে গাইড। যেরকম আমাদের অন্য জায়গায় বলবো এইচওডি থাকেন, আরো কেউ থাকতে পারেন অথরিটি, এখানে সবকিছুই গাইড, মানে অন্য কেউ কারো কিছু যায় আসছে না। গাইড বলতে উনি যদি চান একটা পেপার হলেও হবে হবে, উনি যদি চান 5টা পেপার না হলে আমি বেরোতে দেবো না, পিএইচডি করাবো না, তাও হবে না। সবকিছু গাইডের উপরে, এখানে গাইডই সব। বেশ, ধন্যবাদ হুম, স্যার। হ্যাঁ ওটাই, মানে ইউনিকনেস আরো একটা দিকে এটা বলবো যে আপনি অনেক অপরচুনিটি পাবেন, যেমন এক্সপোজার পাবেন ইন্টারন্যাশনাল লেভেলে হোক, কারণ এই সমস্ত প্রফেসর অনেককে চেনেন ধরুন, বা আপনি আহ আরো অন্য কারোর সাথে কোলাবোরেশনে কাজ করার জন্য চান্স পাবেন। তারপরে কারণ একটা অন্য এনভায়রনমেন্ট, তাই না? যদি দেখে থাকেন আপনি, যেমন তিরুপতির মতো বড় জায়গায় যদি যান, ওখানে এই ধরনের পরিবেশ আছে। শুধু আইআইটি তে আছে এটা বলবো না, তিরুপতি ইউনিভার্সিটি যেটা বড় ইউনিভার্সিটি, তাদেরও কিন্তু এই ধরনের পরিবেশ আছে। বুঝলাম। হুম। দেবস্মিতা ম্যাডাম, আপনি বলতে পারেন। হ্যাঁ, আমি একটু জানতে চাইছি যে ভাষার ক্ষেত্রে মানে পিএইচডি তে বা পোস্ট ডক্টরাল ফেলোশিপের ক্ষেত্রে, পোস্ট ডক্টরাল রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে কোন ভাষাকে প্রাধান্য দেওয়া হয়? মানে সংস্কৃত ভাষায় কি করতে হবে নাকি ইংলিশেই করতে না হবে? না, আপনি মানে আইআইটির জন্য বলছেন? আইআইটির জন্যই বলছি। হ্যাঁ, তো না এরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আপনি যে প্রফেসরের কাছে করছেন উনি যদি সংস্কৃত স্পেশালিস্ট হয় তাহলে হয়তো আপনাকে সেটাই করতে হবে। কারণ সমস্ত আইআইটিতে আপনি সংস্কৃত না পেলেও লিঙ্গুইস্টিক্স পেয়ে যাবেন, এটা বলতে পারি। তো লিঙ্গুইস্টিক্সে আপনি তো সব বিষয়ই করতে পারবেন। লিঙ্গুইস্টিক্স সমস্ত আইআইটিতে ম্যাক্সিমাম আছে, মানে 80% তো আপনি পাবেন। মানে আইআইটি কানপুর, আইআইটি দিল্লি, সমস্ত জায়গায় আছে, এবং লিঙ্গুইস্টিক্স খুব ভালো মতোই কাজ হয়। না, আমি একটু বলছি গবেষণা পত্র কোন ভাষায় লেখার ব্যাপার থাকছে। আচ্ছা, ভাষা জিজ্ঞাসা করছেন? ভাষা তো ইংলিশই হয়। আচ্ছা, সেখানে সংস্কৃত ভাষায় করার কোনো ব্যাপার সেরকম ভাবে নেই না? হুম, ওটা অন্য আইআইটিতে আমি ঠিক জানি না, এখানে তো হয় না এটা জানি। তো আশা করি হবে না, কারণ এই সমস্ত আইআইটিতে ইনস্ট্রাকশন যে ল্যাঙ্গুয়েজ আছে, হুম হুম। মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে অন্য ভাষায় পড়ানো তো হয় না। তো আচ্ছা থিসিস আপনার ইংলিশেই হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, তাহলে আমি ভেবে নিচ্ছি আর কারো কোনো আচ্ছা, প্রশ্ন। শিবনাথ স্যার, আমি একটু বলবো জাস্ট হ্যাঁ একটা স্যার, প্রশ্ন, অবশ্যই। যেটা আমাদের সাধারণত যে ইউনিভার্সিটি গুলো যেমন আমরা দেখেছি, সেখানে যে রিসার্চ এনভিরনমেন্ট, পরিবেশ, আর ওখানকার পরিবেশের মধ্যে বিশেষ কিছু পার্থক্য কি স্যার আপনি দেখেছেন? যেহেতু আপনি উভয় জায়গাতে থেকেছেন, আপনি কিছু কিছু মেনশন করেছেন যে অপরচুনিটিজ এক্সট্রা থাকে, বা এখানে গাইডই হচ্ছে সর্বে সর্বা, তার উপরে অনেকটা ডিপেন্ড করে। কিন্তু মানে ধরুন যে কোলাবোরেশনের কথা বলেছেন, কি হয় আহ, একাধিক ডিপার্টমেন্ট একসাথে কাজ করে এবং সেখানে অনেক বড় একটা এক্সপোজার হয়। লাইব্রেরি সারা রাত খোলা থাকে,
এবং অন্যান্য যে আদার ফেসিলিটিস আছে, তো আইআইটি কি আমরা সেরকম ফেসিলিটিস কিছু দেখেছি যেটা আপনার মনে হয়েছে যে সবার সাথে শেয়ার করা উচিত? বলেছি হয়তো, তাও আরেকবার বলছি যে হ্যাঁ, যেটা এটা মনে করে দিলেন ভালো, যে আইআইটি তে কিন্তু ডিপার্টমেন্ট বা লাইব্রেরি কোনো টাইম নেই, সবসময় ওপেন। মানে আপনি দিন রাত যেখানে কাজ করছেন করে যাবেন, মানে আপনার ওয়ার্কিং আওয়ার বলে এরকম ফিক্স কিছু নেই। হ্যাঁ, মিটিং, অফিসিয়াল মিটিং এগুলো হয়তো অফিস আওয়ারে হতে পারে, কিন্তু বাকি সব জায়গায় আপনি ওপেন। তারপরে বিভিন্ন প্রফেসরের সাথে আপনি কথা বলে কাজ করতে পারেন। বিবেতা এটা যেটা বললেন যে কোলাবোরেশন যেটা কাজ হয়, যিনি হয়তো লিঙ্গুইস্টিক্সে কাজ করছেন, উনি যদি কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স এর জন্য কম্পিউটার সায়েন্সের কোনো প্রফেসরের সাথে কথা বলতে পারেন, তিনি যদি রাজি হন, এই অপরচুনিটি অন্য ইউনিভার্সিটিতে পাবেন না হয়তো। আর পার্থক্য বলতে যেমন বলছি, আপনার ইন্টারন্যাশনাল লেভেলে যদি কিছু দরকার হয়, আপনি কোনো পেপার পড়বেন, সমস্ত ইউনিভার্সিটিতে হয়তো সেই সমস্ত অ্যাক্সেস থাকে না, আইআইটি গুলো যে সমস্ত অ্যাক্সেস থাকে, ঠিক আছে। বা আরো যদি কেউ টেকনোলজিক্যাল রিসার্চ করে, বিভিন্ন ধরনের যন্ত্র, সেটা এই সমস্ত এগুলো যেহেতু খুবই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট থেকে এরা খুবই বেশি টাকা পায়, তো এদের ফেসিলিটি সেসব দিক দিয়েও খুব বেশি। রিসার্চের দিক দিয়ে ইউনিকনেস যদি বলেন, সেটা আমার মনে হয় না যে এটা আইআইটি বেশি ভালো বা অন্য জায়গায় খারাপ, এটা আমার মনে হয় না। রিসার্চ কোয়ালিটি যে কোনো জায়গায় ভালো হতে পারে, সেটা যারা কাজ করছে তাদের উপরে, এটাই বলবো। একদম স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, পরে কোনো কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আমি যদি না জানি জেনে হলেও জানিয়ে দেবো। অবশ্যই অবশ্যই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে গুজব করতে পারেন। আচ্ছা, স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা বিশেষ আলোচনা উপহার দেওয়ার জন্য। আর আমরা সবাই যারা অংশগ্রহণ করেছি এই আলোচনা সভায়, প্রত্যেককে ধন্যবাদ এরকম একটা আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আমাদের রিক পরিবারের সদস্য অধ্যাপক বিবেক কর্মকার স্যারকে। আমরা এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি।